দেশের বিচার ব্যবস্থাকে অসম্মান করেছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শুনানির নির্দেশ দিলেন। প্রিয় দর্শক, বাংলার ভগবান সিস্টেম হিলাকে রাখনেওয়ালা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টে ওঠা স্বতঃপ্রণোদিত মামলার শুনানির নির্দেশ দিল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এবং মামলার গুরুত্ব বুঝে একটি সাংবিধানিক বেঞ্চও গঠন করা হয়েছে, যেই বেঞ্চে থাকছে দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি.আর. গাভাই, বিচারপতি সূর্যকান্ত, এখানে টাইটেলটা পাওয়া যায়নি, যাই হোক মেনশন হয়নি, ও বিচারপতি অনিরুদ্ধ বসু। তাহলে ভাবুন মামলার গুরুত্বটা কতটা। কারণ সেই মামলাটা যে বেঞ্চে চলবে সেই বেঞ্চটা 5 বিচারপতির বেঞ্চ, যার মধ্যে ইনক্লুডিং রয়েছে দেশের প্রধান বিচারপতি অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে সম্পূর্ণ পক্ষপাততুষ্ট ও রাজনৈতিক মদতপুষ্ট হয়ে সরকার পক্ষের বিরুদ্ধে ওটা একের পর এক মামলায় রায়দান করেছে, তা নিয়ে বিগত সময় সরকার পক্ষ যেমন অর্থাৎ শাসক দল যেমন অভিযোগ জানিয়েছে তেমন আমরাও জানিয়েছিলাম। কিন্তু বাংলার এক পক্ষের মিডিয়া তাকে রাতারাতি ভগবান বানিয়ে দিয়েছিল। পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে তাকে মাসিয়া করে তুলেছিল এই পশ্চিমবাংলার এক অংশের মিডিয়া, যে কারণে আজকের এই খবরটা পশ্চিমবাংলার সেই এক অংশের গদি মিডিয়া সম্প্রচার করছে না বা দেখাচ্ছে না। কারণ তারাই এই অভিজিৎ গাঙ্গুলিকে বার খাইয়ে গ্যাস বেলুন করে পশ্চিমবাংলার মানুষের কাছে রাতারাতি ভগবান বানিয়েছিল। আর আজকে সুপ্রিম কোর্ট অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে যে পদক্ষেপ নিতে চলেছে বা নিচ্ছে, সেই খবর যদি তারা দেখায় তাহলে প্রথম চুনকালিটা পশ্চিমবাংলার সেই গদি বা দালাল মিডিয়ার গালেই লাগবে, যে কারণে পশ্চিমবাংলার দালাল বা গদি মিডিয়া আজকের এই খবর সম্প্রচার করছে না। অভিজিৎ গাঙ্গুলি সম্পূর্ণ রাজনৈতিক মদতপুষ্ট হয়ে যে এই তার এজলাসে ওটা মামলাগুলো রায়দান করেছে তা পশ্চিমবাংলার মানুষ কিছুটা হলেও বুঝতে পেরেছিল যখন তিনি বিচারপতির আসন থেকে নেমে গেরুয়া নামাবলী গায়ে চড়িয়ে বিজেপির এমপি টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছিল। কিন্তু তার আগে পর্যন্ত, যতদিন না পর্যন্ত তিনি তার মুখোশ থেকে ওই মুখটাকে আলাদা করেননি, ততদিন কিন্তু গোটা পশ্চিমবাংলার মানুষ ভেবেছিল এই একজন মানুষ যিনি পশ্চিমবাংলার মানুষের ত্রাতা। পশ্চিমবাংলার যে বঞ্চিত চাকরি প্রার্থীরা তাদের কাছে তিনি মাসিয়া, তাদের তিনি ভবিষ্যৎ হাল মাসিয়া করে দেবেন। অর্থাৎ পশ্চিমবাংলার বঞ্চিত চাকরি প্রার্থীদের একটা হিল্লে চাপা করেই ছাড়বেন এই অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি যখন তার বিচারপতির আসনে বসে একের পর এক বিস্ফোরক রায়দানগুলো করছিল এবং সিবিআই ইডিকে একেবারে দিক নির্দেশিকা বেঁধে দিচ্ছিল যে এইভাবে যাও, ওকে জিজ্ঞাসা করো, তাকে ধরো, তাকে আনো, তখন কিন্তু পশ্চিমবাংলার মানুষ রাজ্যের প্রধান বিরোধী দলের থেকেও অভিজিৎ গাঙ্গুলিকে বেশি প্রাধান্য দিচ্ছিল। কারণ সরকার পক্ষের একের পর এক পোল খুলছিল, সরকার পক্ষের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য তুলে আনছিল সাধারণ মানুষের সামনে। কিন্তু বেশি সময় যায়নি সে ফানুস ফাটতে। যখন অভিজিৎ গাঙ্গুলি তার বিচারপতির আসন ছেড়ে বিজেপির টিকিট ধরেছে বা শুভেন্দু অধিকারীর মতো একজন দলবদলু চোরের হাত থেকে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছে, তখন পশ্চিমবাংলার মানুষ একটু হলেও বুঝেছিল যে অভিজিৎ গাঙ্গুলি কতটা পক্ষপাততুষ্ট। তিনি সম্পূর্ণ সরকার পক্ষকে বিপাকে ফেলার জন্য বা বেকায়দায় ফেলার জন্য, কোনো একটা রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই রায়দানগুলো করছে। আমরা তখন কিন্তু গলা ফাটিয়েছিলাম, আমাদের চ্যানেলে আগে ভিডিও রয়েছে, আমরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলেছিলাম যে অভিজিৎ গাঙ্গুলি সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাততুষ্ট হয়ে এই রায়দানগুলো করছে। সেদিন অনেক কটু কথা আমাদের দিকে ধেয়ে এসেছিল, কিন্তু আজকের মহামান্য সুপ্রিম কোর্ট যখন সেই একই কথা বলছে, একই ভার্ডিকে তার বিরুদ্ধে ওটা সুপ্রিম কোর্টে মামলার শুনানি বা কারবাই শুরু করতে বলছে, তখন গোটা পশ্চিমবঙ্গ মানুষের টনক নড়ে গেছে। গোটা পশ্চিমবঙ্গের মানুষ আগামী দিনে দেখবে এই অভিজিৎ গাঙ্গুলির কি হাল হয়। আর এই অভিজিৎ গাঙ্গুলি খুব ধূর্ত মানুষ, যেহেতু তিনি একজন বিচারপতি, আইনের সমস্ত মারপ্যাচ বোঝেন, আইনের সমস্ত মারপ্যাচ বুঝেও আইনকে অপব্যবহার করেছেন,
সেহেতু তিনি জানেন যে বেশি দিন এই জায়গায় বসে থাকলে আমার বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ নেবে দেশের সর্বোচ্চ ন্যায়ালয় বা আইন ব্যবস্থা। যে কারণে তিনি তড়ি ঘড়ি পিঠ বাঁচাতে ওই চেয়ার বা ওই আসন থেকে নেমে ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরেছেন। তিনি জানেন ভারতীয় জনতা পার্টি ছাড়া তার বাঁচার কোনো জায়গা নেই, কারণ এর আগেও বিচারপতির আসন থেকে নেমে ভারতীয় জনতা পার্টির পার্লামেন্টের মেম্বার হয়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন, কোনো রাজ্যের রাজ্যপাল হয়েছেন। একদম হাতে গরম উদাহরণ তো আমরা দেখেছিলাম জগদীপ ধানকর, আমাদের যিনি রাজ্যপাল ছিলেন, এর আগের রাজ্যপাল, সেই জগদীপ ধানকর ও তো সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন। তাহলে এই বিচার ব্যবস্থাকে যে ভারতীয় জনতা পার্টি প্রভাবিত করে এবং করে চলেছে, তা কিন্তু ভারতীয় জনতা পার্টি নিজে প্রমাণ দিয়ে দিচ্ছে পরবর্তী সময় সেই বিচারপতিদেরকে পুরস্কৃত করে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক পুরস্কার দান করে। আর এই অভিজিৎ গাঙ্গুলিও বুঝেছিল যে আমার একমাত্র বাঁচতে হলে তাহলে ওই ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় যেতে হবে, না হলে পরবর্তী সময় আমি যে রায়দানগুলো করেছি, আমি যে সমস্ত মন্তব্যগুলো করেছি, মামলা যেদিকে পরিচালিত করেছি, তাতে আমার বাঁচার দ্বিতীয় কোনো রাস্তা বা উপায় নেই। আর সেই কারণে তিনি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা হাতে ভারতীয় জনতা পার্টিতে গেছে। তিনি যখন রায়দানগুলো করছিল সবাই তখন ভেবেছিল এই রায়দানগুলো বামেদের পক্ষে করছে, কারণ একাধিক মামলা সরকারের বিরুদ্ধে, একাধিক কেন প্রায় 90% মামলা বামেদের পক্ষ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় দায়ের করেছিলেন। অর্থাৎ মামলাগুলো যেহেতু বামেদের পক্ষে দায়ের করা হয়েছিল, বা বাম মনোভাবাপন্ন কোনো আইনজীবী বা বাম মনোভাবাপন্ন কোনো সাধারণ মানুষ সেই মামলাগুলো যেহেতু দায়ের করেছিল, সেহেতু অভিজিৎ গাঙ্গুলির তখন সেই রায়দানগুলো দেখে পশ্চিমবাংলার সাধারণ মানুষ ভেবেছিলেন তিনি বামেদের হয়ে ওকালতি করছেন বা বামেদের দিকে হেলে কথা বলছেন। কিন্তু তার সুপ্ত উদ্দেশ্য ছিল বাম নয়, ভারতীয় জনতা পার্টি। কারণ বামেরা পশ্চিমবাংলার ডুবন্ত সূর্য, তিনি চলন্ত জাহাজে উঠতে চেয়েছিল, যে কারণে তিনি শুভেন্দু অধিকারীর নির্দেশে এবং ভারতীয় জনতা পার্টিকে খুশি করতে, সুবিধা পাইয়ে দিতে সেই পক্ষপাতদুষ্ট রায়দানগুলো দিনের পর দিন করে গেছিলেন। পরবর্তী সময় বাংলার মানুষের ভুল ভেঙেছিল যখন তিনি বিচারপতির আসন থেকে নেমে বামের ঝান্ডা না ধরে রামের ঝান্ডা ধরেছিলেন। পশ্চিমবাংলার মানুষ ঝাটকা খেয়ে বুঝে গিয়েছিলেন যে তিনি সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টির নির্দেশে এবং অঙ্গুলি হিলনে এই রায়দানগুলো করেছে। আর আজকের সুপ্রিম কোর্ট সেই একই ভার্ডিক্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট সেই একই নির্দেশনামা তত্ত্বাবধান দিয়েই তার বিরুদ্ধে ওটা সুপ্রিম কোর্টে মামলাগুলোর শুনানি শুরু করছে। সুপ্রিম কোর্টে ওটা এই মামলাগুলোর ভবিষ্যৎ কি হবে তা জানি না, বা অভিজিৎ গাঙ্গুলির কতটা সাজা প্রাপ্তি হবে বা কতটা সাজা দিতে পারবে সুপ্রিম কোর্ট তা জানি না। কিন্তু এটা তো প্রমাণিত হয়ে গেল যে অভিজিৎ গাঙ্গুলি যে রায়দানগুলো করেছিল তা সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক মদতপুষ্ট, সরকার পক্ষকে বিড়ম্বনায় ফেলতেই সেই রায়দানগুলো তিনি করেছিলেন। এটা তো সুপ্রিম কোর্টের ভার্ডিক্টে সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেল। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে সুপ্রিম কোর্ট কতটা কঠোর হবে বা তার মামলা কতটা দ্রুত নিষ্পত্তি হবে, তার বিরুদ্ধে কি শাস্তি দেবে তা নিয়ে সংশয় রয়েছে। কেন বললাম? কারণ ওই ভারতীয় জনতা পার্টিতে বিচার ব্যবস্থার এক অংশকে প্রভাবিত করে এবং বিচার ব্যবস্থার এক অংশকে খুব সহজেই কিনে নিতে পারে। তো ভারতীয় জনতা পার্টি এই অভিজিৎ গাঙ্গুলিকে বাঁচানোর জন্য যদি তেমন কোনো পদক্ষেপ নেয় আগামী দিনে, যে আশায় ভারতীয় জনতা পার্টিতে গিয়েছে অভিজিৎ গাঙ্গুলি, তাহলে তো সুপ্রিম কোর্টের এই মামলাগুলো আগামী দিনে হয়তো আর 5টা মামলার মতো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু বর্তমানে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে বা সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছে, তা থেকে অভিজিৎ গাঙ্গুলির মুখ থেকে মুখোশটা খসে পড়ে গিয়েছে এবং সুপ্রিম কোর্ট বর্তমানে দেখিয়ে দিয়েছে যে অভিজিৎ গাঙ্গুলি কতটা রাজনৈতিক মদতপুষ্ট ছিল বা যে রায়দানগুলো করেছিল সেগুলো কতটা পক্ষপাতদুষ্ট ছিল। আগামী দিনে আমরা আশা রাখবো মহামান্য সুপ্রিম কোর্টের কাছে অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে আরও কঠোর থেকে কঠোর পদক্ষেপ নেবে এবং বিচার ব্যবস্থার মধ্যে বসে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা, বিচার ব্যবস্থার মধ্যে রাজনৈতিককরণ করাটাকে কতটা অন্যায় অভিজিৎ বাবুর শাস্তি দিয়ে তা মহামান্য সুপ্রিম কোর্ট বুঝিয়ে দেবে। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে। সবাই ভালো থাকবেন।